বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শারমিন আক্তার, প্রভাষক ইতিহাস, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আজকে আমি তোমাদের ইতিহাস তোমাদের অনার্স প্রথম বর্ষের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ইতিহাস আজকে তোমাদের আমি পাঠদান করব। বরাবরের মতো আজকে তোমাদের ক্লাসে পাঠদান করতে যাচ্ছি। তো এর আগে আমি তোমাদের যে বিষয়গুলো পড়িয়েছিলাম সবার কি মনে আছে? কি বিষয় আমি পড়িয়েছিলাম তোমাদের? হ্যাঁ, এর আগে আমি তোমাদের প্রত্যেকটা অধ্যায় তোমাদের আমি শেষ করে দিয়েছি। রচনামূলক প্রশ্ন নিয়ে আমি অনেক কিছু আলোচনা করেছি, অনেক প্রশ্ন আমি তোমাদের মাঝে আলোচনা করেছি। তো আজকে আমি যে বিষয়টা তোমাদের আজকে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন। এক কথা উত্তর নিয়ে আজকে তোমাদের মাঝে আলোচনা করব এবং এরপর থেকে আমরা কি করব, বোর্ডের প্রশ্নগুলো আমরা সলিউশন করব। ষষ্ঠ অধ্যায় ক বিভাগে যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকে এই প্রশ্নগুলো আজকে তোমাদের আলোচনা করব। তো আলোচনা করার আগে আমাদের তো সবাই জানি যে এক কথায় উত্তরে কত নাম্বার থাকে, আমরা তো সবাই জানি, তাই না? হ্যাঁ, তো আমরা জানি যে প্রত্যেকটা উত্তরের জন্য 1 করে নাম্বার, তার মানে 10টা কোশ্চেন থাকলে 10টা কোশ্চেনের মধ্যে তোমাদের 10 পেতে হবে। তো তাহলে এই কোশ্চেনগুলা, এই উত্তরগুলা পেতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু অনেক বিষয় কিন্তু পড়তে হবে। তাহলে দেখো, এখন আমি তোমাদের কিছু সংক্ষিপ্ত কোশ্চেন তোমাদের কিছু আমি দিয়ে দেব, তোমরা পারলে তোমরা খাতায় লিখে রাখতে পারো। দেখো, তোমাদের কিছু সংক্ষিপ্ত কোশ্চেন তোমাদের এভাবে থাকতে পারে যে কোন প্রস্তাবের ভিত্তিতে 6 দফা রচিত হয়। এক কথায় উত্তর তোমাদের কিভাবে থাকতে পারে যে কোন প্রস্তাবের ভিত্তিতে 6 দফা রচিত হয়। তাহলে আমরা কি বলবো? সিমলা প্রস্তাবের ভিত্তিতে। এই এক কথায় উত্তরগুলো শুধু জাস্ট যে উত্তরটা ওটাই আমরা লিখব। আমরা কিন্তু ওই রচনামূলক প্রশ্নের মতো কিন্তু আমরা ওইভাবে কিন্তু বিশ্লেষণ করে কিন্তু আমরা লিখবো না। জাস্ট যে কোশ্চেনটা চাবে, যে কোশ্চেনটা করবে, তো আমাদের কি করতে হবে? ওই কোশ্চেনের উত্তরটাই কিন্তু দিতে হবে। তো এইভাবে কিন্তু আমাদের কিন্তু আলোচনা করতে হবে। তোমরা কি সবাই এই বিষয়টা কি বুঝতে পেরেছো নাকি বুঝো নাই? এই বিষয়টা যদি তোমরা সকলে যদি বুঝতে পারো তাহলে তো 10-এর মধ্যে 10 পাওয়া সম্ভব, তাই না? হ্যাঁ, 10-এর মধ্যে কি 10 পাওয়া কিন্তু সম্ভব। তাহলে এই জিনিসগুলো কিন্তু এইভাবে তোমাদের কিন্তু পয়েন্ট আউট করতে হবে। আচ্ছা, তারপর দেখো, তাহলে কিন্তু আমরা এক কথায় উত্তরগুলো কিন্তু আমরা কি করেছি, বুঝে ফেলেছি যে
কিভাবে আমাদের এই কোশ্চেনগুলো আসতে পারে এবং কিভাবে আমাদের অ্যান্সারগুলো করতে হবে। এখন দেখো আরেকটা কোশ্চেন তোমাদের আমি বলছি, এটা তোমরা এইভাবে লিখতে পারো, শেখ মুজিবুর রহমান কবে 6 দফা ঘোষণা করেন? তাহলে কবে ঘোষণা করেছে? 6 ফেব্রুয়ারি 1966 সালে। এই জিনিসটা কিন্তু আমাদের কিন্তু জানতে হবে যে শেখ মুজিবুর রহমান 6 দফা কবে ঘোষণা করা হয়েছে। তাহলে এখানে আমি কি লিখলাম? 6 ফেব্রুয়ারি 1966 সাল। তাহলে দেখো আমি কিন্তু এখানে কিন্তু সমস্ত কিছু কিন্তু আলোচনা কিন্তু করিনি যে শেখ মুজিবুর রহমান 6 দফা ঘোষণা করেছিল কবে, বিস্তারিত কিন্তু আলোচনা করতে হবে না। এখানে জাস্ট শুধু তোমাকে ওই সনটাই চেয়েছি, সনটাই কিন্তু লিখতে হবে। এখানে চেয়েছি কি কবে ঘোষণা করা হয়েছিল? 6 ফেব্রুয়ারি 1966 সালে এটা ঘোষণা করা হয়েছিল। তাহলে রচনামূলক প্রশ্ন মতো কিন্তু আমরা কিন্তু ওটা কিন্তু বিশ্লেষণ করে কিন্তু লিখছে না, জাস্ট যে কোশ্চেনটা চাবে আমাকে ওই কোশ্চেনের অ্যান্সারটাই আমাকে দিতে হবে। সবাই কি তাহলে এই বিষয়ে কি বুঝতে পারলা? হ্যাঁ, তাহলে দেখো আর 3 নম্বরের যে প্রশ্নটা চেয়েছে, 3 নম্বরে আমরা দেখতে পারি যে 6 দফা ঘোষণা কে করেন? ওটা ঘোষণা করা হয়েছিল কত তারিখে? আর এটা হচ্ছে প্রশ্নটা কিন্তু দেখো একই কিন্তু মনে হচ্ছে, কিন্তু মনে হচ্ছে কি একই একই ক্যাটাগরি মনে হচ্ছে, কিন্তু তোমাকে কিন্তু দেখো প্রশ্নটা কিন্তু একটু ঘোরানো কিন্তু আছে। এই প্রশ্নটা চেয়েছে 6 দফা কবে ঘোষণা করা হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে ঘোষণা করেছিল, আর এখানে হচ্ছে 6 দফা কে ঘোষণা করেছে। তাহলে কে ঘোষণা করেছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে এটা কিন্তু কোশ্চেন কিন্তু তোমাদেরকে অনেক ভাবেই কিন্তু আসতে পারে। এখন একটা দেখি কিন্তু আরেকটা মনে করো না। এখন এজন্য আমি তোমাদের বলছি যে তোমরা আগে সুন্দর করে প্রশ্নগুলো করে নিবে, প্রশ্ন কিন্তু সুন্দর করে কিন্তু করে নিবে। প্রশ্ন যদি না পড়ো তাহলে কিন্তু প্রশ্নে কি চেয়েছে এই জিনিসটা কিন্তু তুমি বুঝতে পারবে না। তো তার আগে তোমাকে প্রশ্নগুলো কিন্তু বারবার তোমাকে দেখতে হবে, কোশ্চেনগুলো কিন্তু বারবার তোমাকে করতে হবে, কি চেয়েছে, কি লিখতে হবে, কি প্রশ্ন করেছে, এবং সেই প্রশ্নের তোমাকে ওইভাবে অ্যান্সার তোমাকে দিতে হবে। তার মানে তোমাকে কিন্তু এখন গভীরভাবে চিন্তা করে কিন্তু অ্যান্সারটা দিতে হবে, কারণ প্রত্যেকটা প্রশ্নে কিন্তু 1 করে নাম্বার, কারণ 10টা কোশ্চেন তোমাকে দিতে হবে, 10টা 10। এখন একটা কোশ্চেন যদি তুমি ভুল অ্যান্সার দিয়ে ফেলো তাহলে কিন্তু ওই 10 থেকে কিন্তু 1 নাম্বার কিন্তু চলে যাবে। তো আমাকে কি করতে হবে? 10 এর মধ্যে 10 পেতে গেলে আমাকে প্রত্যেকটা কোশ্চেনের মান কিন্তু ওইভাবে কিন্তু তোমাকে লিখতে হবে। তাহলে আমি জানি তোমাদের সবারই এখন মোটামুটি বুঝতে পেরেছো যে কিভাবে লিখতে হবে। এখন আমি যে কোশ্চেন গুলো নিয়ে তোমাদের কথা বলছি, তো এই কোশ্চেন গুলো তোমরা খাতায় লিখে রাখবে, কারণ এই কোশ্চেন গুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের অবশ্যই জানতে হবে এবং অবশ্যই তোমাদেরকে খাতায় তোমাদেরকে লিখে রাখতে হবে। এখন দেখো আরেকটা কোশ্চেন, দেখো আরেকটা কোশ্চেন আমি তোমাদের এখানে দেখাচ্ছি। দেখো 4 নম্বরে যে কোশ্চেনের কথা বলা হয়েছে, 6 দফা সর্বপ্রথম কোথায় ব্যক্ত করেন? কোথায় ব্যক্ত করেছে? 6 দফা সর্বপ্রথম ব্যক্ত করেছে লাহোর বিরোধী দলসমূহ সম্মেলনে। তাহলে কোথায় ব্যক্ত করলেন? লাহোর যে বিরোধী দলসমূহ আছে ওখানে কি করেছে? ব্যক্ত করেছে। লাহোর বিরোধী দলসমূহ এই সম্মেলনে কি করেছে? এটা ব্যক্ত করেছে। তাহলে দেখো এই যে কিন্তু তোমরা প্রশ্নগুলো আমি তোমাদের দিচ্ছি, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো কিন্তু তোমরা সবাই লিখে ফেলবে, সবাই কিন্তু লিখে খাতায় রাখবে, কিন্তু সব খুবই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো।
এখন দেখো 4 নাম্বারটা গেল। এখন দেখো 5 নাম্বারের যে বিষয়টা, 5 নাম্বারে কি বলেছে? 6 দফা কি? 6 দফা কি? তাহলে 6 দফা কি, তাই না? আমি কিন্তু 6 দফা কিন্তু পড়িয়েছি, 6 দফা সম্পর্কে কিন্তু অনেক কিছু আলোচনা করেছি, ওখানে কিন্তু রচনামূলক আলোচনা করেছি, এবং এখানে কিন্তু বলেছি ওখান থেকে কিন্তু অনেক কোশ্চেন কিন্তু তোমাদের চলে আসবে। দেখো এখান থেকে কিন্তু আমরা যখন রচনামূলক প্রশ্ন লিখতে যাই তখন কিন্তু এই কোশ্চেন গুলো কিন্তু আমাদের লিখতে হয়। 6 দফা কি? তাহলে কি? বাংলার মানুষের মুক্তির দলিল। তাহলে দেখো আমরা ওখানে যে কোশ্চেন গুলা করলাম ওখান থেকে কিন্তু আমাদের কিন্তু অনেক কোশ্চেন কিন্তু এখানে হয়ে যাচ্ছে, অনেক কোশ্চেন কিন্তু আমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছি। তো জাস্ট তোমাদের আমি এই জিনিসটাই দেখাতে চাচ্ছি, যে বোঝাতে চাচ্ছি, দেখো আমরা যে জিনিসগুলো আগে আলোচনা করেছি ওই জিনিসগুলাই কিন্তু এখন আমরা ওখান থেকে কিন্তু পাচ্ছি। তাহলে দেখো 6 দফা, তাহলে কি? তাহলে দেখো এটা হচ্ছে বাংলার মানুষের মুক্তির দলিল। 6 দফাকে এটা কিন্তু সুন্দর করে কিন্তু মনে রাখতে হবে। আর এক কথার উত্তর কিন্তু একবার পড়লেই কিন্তু মনে হয়ে যায়, মনে থাকে। এখন দেখো 6 নম্বরে যে পয়েন্টটার কথা আমি বলতে যাচ্ছি তোমাদের, 6 নম্বরে কি বলেছে? দেখো 6 দফাকে কিসের সাথে তুলনা করা হয়? দেখো 6 দফার উপরে আমি কিছু তোমাদের কোশ্চেন কিন্তু অনেকগুলো কোশ্চেন কিন্তু বলে ফেললাম। 6 দফা কিসের সাথে তুলনা করা হয়? কিসের সাথে তুলনা করা হয় বলো তো? 6 দফাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? 6 দফাকে মেঘনা কাটার সাথে তুলনা করা হয়েছে। এটাও কিন্তু পড়িয়েছি তোমাদের, জাস্ট এখন তোমাদের একটু একটু করে মনে করে দিচ্ছি, এবং প্রশ্নটা কিভাবে আসবে ওই ধরনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো এখানে 6 দফা কে কিসের সাথে তুলনা করা হয়েছে? মেঘনা কাটার সাথে তুলনা করা হয়েছে। তারপর দেখো 6 দফা কি হিসেবে উত্থাপিত হয়? কি হিসেবে উত্থাপিত হয়েছে 6 দফা? 6 দফা দেখো পাকিস্তানের শাসন গোষ্ঠীর বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ। তাহলে কি? পাকিস্তানের যে শাসন গোষ্ঠী ছিল তার শাসন গোষ্ঠীর বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ ছিল। তাহলে আমরা 6 দফাটা পড়লেই কিন্তু অনেকগুলো কোশ্চেন আমরা পেয়ে যাই, অনেক কোশ্চেনে কিন্তু আমরা পেয়ে যাই। তার মানে কি? আমাদের একটু মনোযোগ দিয়ে আমাদের এই টপিকস গুলো আমাদেরকে করতে হবে। আমি কিন্তু দেখো 6 দফা পড়ানোর আগে কিন্তু আমি তোমাদের বলেছিলাম 6 দফা পোর্শনটা কিন্তু খুবই তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ, এবং এই 6 দফাটা কিন্তু তোমাদের কিন্তু এই 6 দফা থেকে কিন্তু তোমাদের কিন্তু অনেক কোশ্চেন কিন্তু আসবে, এবং অনেক কোশ্চেন কিন্তু প্রত্যেকবারই কিন্তু তোমাদের এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন তোমাদের কিন্তু দেওয়া হয়। এবং তোমাদের কিন্তু এটাও কিন্তু বলেছিলাম যে তোমাদের এখানে এক কথায় উত্তর আসে, সংক্ষিপ্ত কোশ্চেন আসে, এবং রচনামূলক প্রশ্ন কিন্তু তোমাদের কিন্তু এখান থেকে আসে। তাহলে এখান থেকে কিন্তু 3টা বিষয় কিন্তু তোমাদের কিন্তু এখান থেকে কিন্তু কোশ্চেন হয়। তাহলে এখন আমরা এই 6 দফাটা আমরা দেখলাম। এখন দেখো আরেকটা বিষয় আমি তোমাদের বলছি, যে শেখ মুজিব এর নেতৃত্বে বিরোধী দল কবে সম্মেলন করেন? একটা প্রশ্ন এভাবে হতে পারে। তখন তোমাদের কি করতে হবে? 1966 সালে 5 ও 6 ফেব্রুয়ারি, 5 ও 6 ফেব্রুয়ারি। এখন দেখো ঐতিহাসিক 6 দফা কি প্রাধান্য পায়? ঐতিহাসিক 6 দফা কি প্রাধান্য পায়? তাহলে জনগণের প্রাদেশিক স্বায়ত্তশাসনের দাবি। তাহলে দেখো এই 6 দফা থেকে কতগুলা কোশ্চেন আমি তোমাদের এখানে করেছি। এখান থেকে কিন্তু সবগুলো কিন্তু তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তাহলে এই 6 দফা ভিত্তিক কিন্তু অনেক কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে। তাহলে ঐতিহাসিক 6 দফা কিসে প্রাধান্য পেয়েছে? তাহলে জনগণের প্রাদেশিক স্বায়ত্তশাসনের দাবি। তারপর দেখো এই 6 দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছিল? কত তারিখে দেওয়া হয়েছিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা? বলতে পারবে? হ্যাঁ, 2 মার্চ 1966 সালে। তাহলে কি এই 6 দফা যে
কোন তারিখে আনুষ্ঠানিকভাবে প্রাধান্য দেওয়া হয়েছিল? 2 মার্চ 1964 সালে। এখন আরেকটা কোশ্চেন, আমি যে কোশ্চেনগুলো তোমাদের বলে দিচ্ছি এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা প্রত্যেকটা মেয়ে কিন্তু খাতায় সুন্দর করে কিন্তু লিখে রাখবে। এখন দেখো, এই আওয়ামী লীগ 6 দফা কবে ঘোষণা দেন? এটা তো অবশ্যই তোমাদের জানতে হবে এবং অবশ্যই কিন্তু তোমাদের এটা পরীক্ষায় আসে। 1964 সালে আওয়ামী লীগের 6 দফা কবে ঘোষণা দিয়েছে? 1964 সালে। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের কিন্তু এই কোশ্চেনটা কিন্তু তোমাদের কিন্তু খুব সুন্দর করে কিন্তু ধারণাটা নিতে হবে। এখন দেখো, আরেকটা যে বিষয়, এখন এই বিষয়টা, এখন আমি আরেকটা কোশ্চেন তোমাদের করছি যে ঐতিহাসিক 6 দফা কত তারিখে ঘোষণা দেওয়া হয়? ঐতিহাসিক 6 দফা কত সনে ঘোষণা দিয়েছে? কত সনে ঘোষণা দিয়েছে বলো তো? 6 ফেব্রুয়ারি। হ্যাঁ দেখো, ঐতিহাসিক 6 দফা ঘোষণা দিয়েছে 6 ফেব্রুয়ারি। তারপর দেখো 9 নম্বরে যে পয়েন্ট, দেখো আমি এই পর্যন্ত কিন্তু 8টা প্রশ্ন কিন্তু অলরেডি বলে ফেলেছি। তো এগুলা কিন্তু সবাই, এই যে আজকে যে এক কথা উত্তরগুলো আমি তোমাদের দিচ্ছি এগুলা সবাই তোমরা লিখে রাখবে খাতায়। তারপর দেখো, দেখো ঐতিহাসিক 6 দফা কি প্রাধান্য পায়? কি প্রাধান্য পেয়েছে? জনগণের প্রাদেশিক স্বায়ত্তশাসনের দাবি। জনগণের প্রাদেশিক স্বায়ত্তশাসনের দাবি প্রাধান্য পেয়েছে। তারপর দেখো 10 নম্বরে যে প্রশ্ন, 10 নম্বরের প্রশ্নটা দেখো, 6 দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়? 2 মার্চ 1966 সালে। আওয়ামী লীগের 6 দফা কবে ঘোষণা করা হয়েছে? 1966 সালে। তাহলে কিন্তু দেখো আমরা কিন্তু অনেকগুলাই কোশ্চেন কিন্তু আমরা পেয়ে গেলাম। অনেকগুলা কোশ্চেন নিয়েও আমি তোমাদের মাঝে আলোচনা করলাম। এখন আরেকটা জিনিস দেখো, 6 দফা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য কি ছিল বলতে পারবে? কি গুরুত্বপূর্ণ তাৎপর্য ছিল? হ্যাঁ, বাঙালি জাতীয়তাবাদের বিকাশ। বাঙালির জাতীয়তাবাদের বিকাশ। তারপর দেখো আওয়ামী লীগের 6 দফা প্রথম দফা কি? প্রথম দফা কি ছিল? রাষ্ট্রভাষা বাংলা। প্রথম দফা কি ছিল? রাষ্ট্রভাষা বাংলা ছিল। তাহলে দেখো আমি তোমাদের এক কথায় উত্তর কিভাবে লিখতে হবে এবং কি কি বিষয় আসবে সেই বিষয়টা কিন্তু আমি তোমাদের মাঝে এভাবে আলোচনা করলাম। আরো কিছু কয়েকটা পয়েন্ট প্রশ্ন আমি তোমাদের দিয়ে দিব, তোমরা প্রত্যেকেই তোমরা লিখে নাও। দেখো, আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কখন? 1968 সালে জানুয়ারি মাসে। এটাও কিন্তু তোমাদের জানতে হবে যে 1968 সালে জানুয়ারি মাসে এই আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়। এই আগরতলা ষড়যন্ত্র মামলা নিয়ে যা এ পর্যন্ত পড়িয়েছি ওখান থেকে কিন্তু আমি তোমাদের কিছু কোশ্চেন দিয়ে দিচ্ছি। সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা মেয়েকে কিন্তু সুন্দর করে লিখে রাখতে হবে এবং এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে। এখন দেখো
এখন দেখো আগারতলা ষড়যন্ত্র মামলার দায় করা হয় কখন? তাহলে আমরা জানলাম 1968 সালে জানুয়ারি মাসে। এখন দেখো আগারতলা মামলা দায় করা হয় কোথায়? কোথায় দায় করা হয়েছিল জানো? কি যেন করেছিলাম মনে আছে তো সবার? আগারতলা ষড়যন্ত্র মামলাটা যা করিয়েছিলাম, যে বিষয়ে আমি তোমাদের ধারণা দিয়েছিলাম, দেখো এখান থেকে কিন্তু সব কোশ্চেন কিন্তু চলে এসেছে। আগারতলা ষড়যন্ত্র মামলা করিয়েছিলাম, 6 দফা আন্দোলন করিয়েছি। তো এই জিনিসগুলো থেকেই কিন্তু তোমাদের আবার কোশ্চেন কিন্তু ঘুরে ফিরে কিন্তু একটা জায়গায় গিয়ে কিন্তু আসছে। তাহলে পড়ানোর আগে কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে তোমরা তোমাদের যে টপিক সম্পর্কে ধারণাগুলো আমি তোমাদের দিচ্ছি, প্রত্যেকটা টপিকসেই আমি তোমাদের পড়িয়েছি। ওখান থেকে তোমাদের সংক্ষিপ্ত আসবে, এক কথা উত্তর আসবে, রচনামূলক প্রশ্ন আসবে। ঠিক দেখো এখন কি সেই বিষয়টা দেখতে পাচ্ছ? তো এখান থেকে কিন্তু সবকিছু কিন্তু তোমাদের আসছে। তাহলে কি এই জিনিসগুলো তোমাদের রিভিশন করে সুন্দর করে যদি বুঝে রাখো, তাহলে রচনামূলক প্রশ্নগুলো পড়লে তোমাদের দুটা জায়গায় কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এই আগারতলা মামলা দায় করা হয়েছিল কোথায়? ঢাকায়। ঢাকায়। তারপর দেখো এই আগারতলা মামলার যে অভিযুক্তদের সংখ্যা ছিল, কতজন ছিল সংখ্যা? কতজন? এই কতজন আগারতলা ষড়যন্ত্র মামলার যে আসামি যাকে বলা হয়, আসামি করা হয়েছিল কতজন? তাহলে এইভাবে তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তারপর দেখো এই শেখ মুজিবুর বাদে যে মামলা কতজন আসামি ছিলেন? শেখ মুজিবুর রহমানকে নিয়ে হয়েছিল 35 জন, আর তাকে বাদে করা হয়েছিল 34 জন, তাই না? এই জিনিস সংখ্যাগুলো কিন্তু তোমাদের রাখতে হবে। এই সংখ্যাগুলো কিন্তু ভুল করা যাবে না, এই সংখ্যাগুলোই কিন্তু ভুল করা যাবে না। তাহলে দেখো আমাদের কিন্তু কোশ্চেনটা কিন্তু একই রকম মনে হচ্ছে, তাই না? একই রকম কিন্তু মনে হচ্ছে তোমাদের কাছে, কিন্তু তাই মনে হচ্ছে। দেখো তো যে দেখো এখানে বলা হয়েছিল যে আগারতলা ষড়যন্ত্র মামলা কতজন আসামি ছিল? আগারতলা ষড়যন্ত্র মামলা আসামি ছিল 35 জন, আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাদে আসামি করা হয়েছে কতজনকে? 34 জনকে। তাহলে এই দুটা প্রশ্নের অ্যান্সার কিন্তু দুই রকম ভাবে কিন্তু করা হয়েছে। তো এই জিনিসগুলা কিন্তু তোমাদের কিন্তু সুন্দর করে কিন্তু বুঝতে হবে। তারপর ধরো আগারতলা মামলা কাকে প্রদান করা হয়েছিল? কাকে প্রদান করা হয়েছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কিন্তু এখানে প্রদান করা হয়েছিল। দেখো যে প্রশ্নগুলো আমি তোমাদের বলছি, যে প্রশ্নগুলো আমি তোমাদের দিচ্ছি, এগুলো কিন্তু তোমরা সুন্দর করে খাতায় লিখে রাখবে। তারপর দেখো এই আগারতলা মামলা কাকে গুলি করে হত্যা করা হয়েছিল? এটা কিন্তু আমি ঘটনাটা কিন্তু তোমাদের পড়িয়েছিলাম যে এখানে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কি করা হয়েছিল? তাকে হত্যা করার জন্য কিন্তু এসেছিল। তখন তারা কি করেছে? ভুলবশত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চিনতে পারে না, চিনতে পেরে তারা কাকে গুলি করে হত্যা করে গিয়েছিল? সার্জেন্ট জহুরুল হককে। এটা কিন্তু আগারতলা ষড়যন্ত্র মামলাও কিন্তু আমি তোমাদেরকে এই ঘটনাটা কিন্তু বলেছিলাম যে আগারতলা ষড়যন্ত্র মামলায় কাকে গুলি করে হত্যা করা হয়েছিল? সার্জেন্ট জহুরুল হককে কি করে হয়েছে? গুলি করে হত্যা করা হয়েছে। এই আগারতলা মামলা প্রত্যাহার করেন কে? করেন কবে? আগারতলা যে এই মামলা এই প্রত্যাহার করা হয়েছিল কবে? 21শে ফেব্রুয়ারি 1969 সালে। 21শে ফেব্রুয়ারি 1969 সালে এটা আগারতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয়েছিল। তারপর দেখো আরো কিছু কোশ্চেন আমি তোমাদের দিয়ে দিচ্ছি। কোথায় বিচার কার্য শুরু হয়েছিল? কোথায় যেন বিচার কার্য শুরু হয়েছিল? কুর্মিটোলা সেনানিবাসে।
কুর্মিটোলা সেনানিবাসে এই বিচার কার্য শুরু হয়েছিল। কোন আদালতে আগারতলা মামলা বিচার করা হয়েছিল? কোন আদালতে বিচার করা হয়েছিল? বিশেষ আদালতে এটা বিচার করা হয়েছিল, বিশেষ আদালতে। কিন্তু তারপর দেখো, এই আগারতলার মামলার প্রধান বিচারপতি কে ছিলেন? এই আগারতলা, দেখো এই আগারতলা ষড়যন্ত্র মামলার উপরে আমি তোমাদেরকে অনেকগুলা কোশ্চেন আজকে আমি তোমাদের বলব। দেখো, এই আগারতলা মামলা প্রধান বিচারপতি কে ছিলেন? প্রধান বিচারপতি ছিলেন এম এ রহমান। তাহলে প্রধান বিচারপতি কে? এম এ রহমান ছিলেন। তারপর দেখো, এই আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয় কোন বিভাগের ছাত্র ছিলেন? আসাদ যে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন বিভাগের ছাত্র ছিলেন? এই আইন বিভাগে ছাত্র ছিলেন। আইন বিভাগে কিন্তু উনি কি ছিলেন? ছাত্র ছিলেন। তারপর দেখো, আসাদ তো কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন? এটা তো অবশ্যই আমাদের জানতে হবে। এটা কিন্তু আমাদের জানার মধ্যেও কিন্তু এটা কিন্তু আমরা সবাই কিন্তু জানি, এবং যখন আমরা পড়েছি সকল এগুলো যখন আমরা পড়েছি তখন কিন্তু আমরা সর্বপ্রথম কিন্তু আমরা কিন্তু জেনেছি কে কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, আমাদের দেশের বাড়ি কোথায়, এটা কিন্তু আমরা ইন্টার কাপে কিন্তু আমরা পড়ে এসেছি, তাই না? এখন আমরা সেটাই, সেই বিষয়গুলোই এখন আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখো, সেই তাহলে কি আচ্ছা কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়। তাহলে এক কথায় উত্তর কিন্তু আমি এইভাবেই কিন্তু তোমাদের লিখতে হবে, এবং যেভাবে তোমাদের আমি দিচ্ছি এইভাবে তোমরা লিখে ফেলবে। তারপর দেখো, 1969 সালে এই গণ অভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে কে নিহত হয়েছে? কে নিহত হয়েছে? মতিউর রহমান নিহত হয়েছে। তারপর দেখো, এই মতিউর রহমান কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন? তিনি ছিলেন ঢাকায় বক্সিবাজার নবকুমার ইনস্টিটিউটে। তাহলে কোথায় ছিলেন? ঢাকা বক্সিবাজারে নবকুমার ইনস্টিটিউটে। এখন দেখো, 1969 সালে যে গণ আন্দোলনের সময় যে পশ্চিম পাকিস্তানের নেতৃত্বে কে দিয়েছিলেন? 1969 সালে এই গণ আন্দোলনের দেখো, 1969 সালে এই গণ আন্দোলনের সময় পশ্চিম পাকিস্তানের নেতৃত্ব কে দেন? এটা তো অবশ্যই আমাদের জানতে হবে। কে দিয়েছিল নেতৃত্ব? জুলফিকার আলী ভুট্টো। তারপর দেখো, 1969 সালে যে এই গণ আন্দোলনের যে প্রত্যাখ্যান ফলাফলটা ছিল, এই প্রত্যাখ্যান ফলাফলটা কি ছিলেন? আগারতলার মামলার প্রত্যাহার, তাই না? আগারতলার মামলার এই প্রত্যাহারটা ছিলেন। তারপর দেখো, এখানে আমরা দেখব, এখন আমরা এই বিষয়গুলো কিন্তু আমরা স্পষ্ট করে কিন্তু এখন আমরা বুঝে ফেললাম যে এভাবে কিন্তু আমাদের এক কথার উত্তরগুলো লিখতে হবে। তাহলে দেখো, আজকে আমি তোমাদের কিন্তু এই ক বিভাগে যে সংক্ষিপ্ত প্রশ্ন, এই সংক্ষিপ্ত প্রশ্ন আমি এক কথায় কোশ্চেন আমি তোমাদের কিছু আজকে দিয়ে দিলাম। তো তোমাদের এখানে কিন্তু আজকে আমি যে বিষয়টা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে তোমাদের এই জাতীয়তাবাদের
বিকাশ ও স্বাধিকার আন্দোলনের উপরে এই চ্যাপ্টারে এই ষষ্ঠ অধ্যায়ে তোমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল, তো এই ষষ্ঠ অধ্যায়ের উপরে আমি আজকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কিছু এক কথায় উত্তর আমি তোমাদের দিয়ে দিলাম। তো এই বিষয়গুলো কিন্তু তোমাদের কিন্তু খুবই মনোযোগ দিয়ে এবং খুবই সুন্দর করে কিন্তু তোমাদের কিন্তু এগুলা কিন্তু পড়ে ফেলতে হবে। এখন যে বিষয়টা তোমাদের এই ষষ্ঠ অধ্যায়ে এই কিছু যে প্রশ্ন আমি তোমাদের দিয়ে দিলাম এক কথায় উত্তর, যে বিষয়গুলো আমি তোমাদের আজকে দিয়ে দিলাম, এই প্রশ্নগুলো তোমরা এক কথায় উত্তর তোমরা প্রত্যেকটা মেয়ে খাতায় লিখে সুন্দর করে করে ফেলবে। এবং এখান থেকে তোমাদের আমি তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের এভাবে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়ে দিব, যা এর আগে তোমাদের রচনামূলক প্রশ্নগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি। রচনামূলক প্রশ্নগুলো কিন্তু আমাদের অলরেডি শেষ হয়ে গেছে। এখন আমি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়ে দিব, মানে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে আমি তোমাদের শেষ করব। এবং এর পরবর্তী ক্লাসে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা এই জাতীয়তাবাদের উপরেই তোমাদের আলোচনা করব। এটা হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে যেহেতু এক কথায় উত্তর নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি, এবং এর পরের ক্লাসে আমি তোমাদের কি করব আলোচনা করব, যে সংক্ষিপ্ত প্রশ্ন যেখানে তোমাদের 4 করে নাম্বার থাকে, 5টা প্রশ্ন তোমাদের দিতে হয়। তো ওই বিষয়গুলোর উপরে তোমাদের কিছু একটু ধারণা তোমাদের দিয়ে দিব, এবং এভাবে তোমাদের প্রত্যেকটা অধ্যায় আবার শেষ করে দেব। তো এইভাবে তোমাদের ক্লাসগুলো করতে হবে, এভাবে ক্লাসগুলো এগিয়ে যেতে হবে, তা না হলে কিন্তু তোমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না। দেখো আমি কিন্তু একে একে কিন্তু তোমাদের কিন্তু এভাবেই কিন্তু শেষ করে দিচ্ছি। তোমাদের একে একে দেখো যে তোমাদের যে ক্লাসগুলো আমি তোমাদের নিয়েছি, এর আগেও তোমাদের অনেকগুলা ক্লাস আমি নিয়েছি, কিন্তু তোমরা কিন্তু এই যে ক্লাসে তোমরা জয়েন করছো না, কিংবা ক্লাসগুলো তোমরা দেখছো অনেকেই তোমরা ক্লাসগুলো ফলো করছো। তো তোমরা এইভাবে ক্লাসগুলো ফলো করো, কিংবা তোমাদের যেখানে সমস্যা হচ্ছে কিন্তু তোমাদের বলছি, তোমরা আমাকে কমেন্ট করতে পারো। কমেন্ট করে তোমাদের কোথায় কি সমস্যা তোমরা এখান থেকে তোমরা কি করবে জেনে নেবে, সবাই জেনে নেবে। তো দেখো আজকে তোমাদের কিন্তু এভাবে তোমাদের বিষয়গুলো আজকে আলোচনা করলাম। এখন দেখো, এখন এক কথায় ষষ্ঠ অধ্যায় কিন্তু এক কথায় উত্তর কিন্তু আজকে তোমাদের কিন্তু শেষ করে দিলাম। এক কথায় উত্তর ষষ্ঠ অধ্যায় আর তোমাদের এই এক কথা উত্তর নিয়ে আলোচনা করবো না, কারণ রচনামূলক দেখো ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের কি হয়ে গেল, রচনামূলক প্রশ্ন শেষ হয়ে গেল, আর সংক্ষিপ্ত প্রশ্ন এক কথায় উত্তর শেষ হয়ে গেল। এখন ষষ্ঠ অধ্যায় আমাদের আছে কি, বাকি আছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের বাকি আছে। আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বাকি আছে। তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমি তোমাদের মাঝে আলোচনা করব। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে তোমাদের ধরো ওখানে 4 করে নাম্বার আছে, প্রত্যেকটা প্রশ্নের মান কত করে, 4 করে। তার মানে কি 5টা কোশ্চেন দিতে হবে, ওখানে 20 নাম্বার। তার মধ্যে এই ষষ্ঠ অধ্যায় তোমাদের তো এর আগেই তোমাদের 10ম অধ্যায় পর্যন্ত তোমাদের শেষ করে দিয়েছি, সমস্ত রচনামূলক প্রশ্ন যা কিছু ছিল সব শেষ করে দিয়েছি, এবং এর মাঝে তোমাদের আজকে সংক্ষিপ্ত প্রশ্নটা শেষ হয়ে গেল। এবং এখন শুধু একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ছোট প্রশ্নগুলো কিভাবে লিখতে হবে এবং কিভাবে তোমাদের অ্যান্সার করতে হবে, কিভাবে তোমরা অ্যান্সার করে বেশি নাম্বার পাবে,
এবং এই বিষয়গুলো আমি তোমাদের পরবর্তী ক্লাসে তোমাদের জানিয়ে দেবো। তো তোমরা যেভাবে তোমরা পরীক্ষায় লিখলে ভালো নাম্বার পাবে এই বিষয়টা আমি তোমাদের পরবর্তী ক্লাসে জানাবো। তো যাই হোক, তো তোমরা যদি এভাবে যদি ক্লাসগুলো করো কিংবা ক্লাসগুলো দেখো, যে দেখো আমি কিন্তু ক্লাস কিন্তু অলরেডি কিন্তু ক্লাস শেষ হয়ে গেল, কিন্তু তোমাদের বাসায় বসে কিভাবে করে তোমরা আগাতে যাচ্ছ, কিভাবে কি করছো আমাকে কিন্তু এখন পর্যন্ত জানাচ্ছ। তোমরা সবাই জানাও যে এইভাবে এগিয়ে যাচ্ছ এবং আমি তোমাদেরকে সাহায্য সহযোগিতা যেভাবে করা যায় আমি তোমাদের করবো। তো ষষ্ঠ অধ্যায়ে শুধু আমাদের আর একটা বিষয় বাকি আছে, সংক্ষিপ্ত কোশ্চেন। পরবর্তী ক্লাসগুলোতে সংক্ষিপ্ত কোশ্চেনের উপরে আমি তোমাদের কয়েকটা ক্লাস আমি তোমাদের সংক্ষিপ্ত কোশ্চেনের উপরে কয়েকটা ক্লাস আমি নিব, যে কি কি প্রশ্ন গুলো গুরুত্বপূর্ণ, কি কি বিষয়গুলো তোমাদের সংক্ষিপ্ত গুলো আলোচনা করতে হবে, পড়তে হবে। তো এই বিষয়ের উপরে তোমাদের যতগুলা ক্লাস লাগে দরকার, কি কি কোশ্চেন গুলো গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা আবার করবো। তোমাদের সাথে ক্লাস আমি তো আছি তোমাদের মাঝে, ক্লাস কন্টিনিউ নিয়ে যাব। তো তোমরা প্রত্যেকটা মেয়ে তোমরা কিন্তু সুন্দর করে ক্লাসগুলো করো, ক্লাসগুলো দেখো, এটাই কিন্তু আমাদের প্রত্যাশা, তাই না? তোমরা ভালো করে ভালো রেজাল্ট করবে, এটাই কিন্তু আমরা চাই। এবং আমরা চাই যে তোমরা ভালো একটা রেজাল্ট করো, ভালো একটা, তোমাদের কাছে কিন্তু একটা জিনিসই কিন্তু আমাদের চাওয়া যে ভালো একটা রেজাল্ট, তাই না? তো এভাবে তোমাদের এগিয়ে যেতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্টে তোমরা এভাবে সুন্দর করে পড়ো, সুন্দর করে ফলো করো, প্রত্যেকটা ক্লাসে তোমরা ফলো করো, প্রত্যেকটা ক্লাসে তোমরা দেখো, তাহলে তোমরা অনেকেই অনেক ভালো রেজাল্ট তোমরা করতে পারবে। এখন দেখো আজকে এই করোনা পরিস্থিতি অবস্থার কারণে আমরা সকলে ঘরের মধ্যে বন্ধ অবস্থায় আছি, তাই না? তো আমাদের এই দুর্যোগ সময়ে আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু ঘরে বসে এই সময়গুলো কাটালে হবে। আমাদের এই সময়গুলো এক সময় আল্লাহর রহমতে কেটে উঠবে। তো আমরা তারপরে আমরা কলেজ ক্যাম্পাসে আমরা আল্লাহর রহমতে আমরা কলেজ ক্যাম্পাসে আমরা একদিন যেতে পারবো। তো এর যাওয়ার আগ মুহূর্তে আমাদের ঘরে বসে ক্লাসগুলো শেষ করতে হবে। এবং ধরো ক্লাসগুলো শেষ ক্লাস গুলো জেনে নিচ্ছি, তারপর দেখা যায় যে তোমাদের দেখা যায় কলেজ খোলা হওয়ার সাথে সাথে তোমাদের পরীক্ষা, একের পর পরীক্ষা শুরু হয়ে যাবে। তো পরীক্ষা দেওয়ার আগে তোমরা নিজেরাই ঘরে বসে নিজেকে যাচাই করে নিজেরাই ঘরে বসে তোমাদের এই অবসর সময়টা তোমাদের নিজেরাই পরীক্ষা দিয়ে নিজেকে নিজেরা যাচাই করো, তাহলে দেখা যায় যে তোমরা অনেক উপকৃত হবে এবং নিজেকে বুঝতে পারবে যে কোথায় তোমাদের গ্যাপ আছে। ওই গ্যাপগুলো তোমরা আর শূন্য রেখো না, ভরে ফেলার চেষ্টা করো। তোমাদের এই শূন্য শূন্য যদি থেকে যায় তাহলে কিন্তু এই শূন্যটা কিন্তু ফিল আপ করতে হবে, তা না হলে কিন্তু তোমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না। তাহলে এই শূন্যতা যদি থেকে যায় তাহলে কি ভালো রেজাল্ট করা সম্ভব না? তাহলে কি করতে হবে, এই শূন্যতাকে আমাদেরকে ফিল আপ করতে হবে। তাহলে ফিল আপ করার জন্য আমাদের কি করতে হবে, হার্ড শ্রম দিতে হবে, অবশ্যই ভালো করে পড়াশোনা আমাদের চালিয়ে যেতে হবে। তো যাই হোক, আজকে আমি তোমাদের যে কোশ্চেন গুলো আমি তোমাদের আজকে দিয়ে দিয়েছি, এই কোশ্চেন গুলো তোমরা বাসায় বসে বসে সুন্দর করে পড়ে ফেলবে, সুন্দর করে মুখস্থ করে ফেলবে। এগুলি তো আর তোমাকে বানিয়ে লেখার কোনো উপায় নেই। এই কোশ্চেনটা চাবে তোমাকে কি করতে হবে, ওই কোশ্চেনের অ্যান্সারটা তোমাকে কিন্তু দিতে হবে। তো তাহলে কি এই কোশ্চেন গুলো কি তুমি কি বানিয়ে লিখতে পারবে? না, তুমি লিখতে পারবে না। কিছু ধারণা থাকলেও কিন্তু লেখা সম্ভব না। জাস্ট তোমাকে এই এক কথায় উত্তরে যা চাবে তোমাকে কিন্তু তাই লিখতে হবে। তাহলে কি করতে হচ্ছে, আমাকে কিন্তু এগুলো মুখস্থ করে ফেলতে হচ্ছে। তো ষষ্ঠ অধ্যায় সংক্ষিপ্ত কোশ্চেন তোমাদের এক কথায় উত্তর যেগুলা গুরুত্বপূর্ণ ছিল আমি আজকে তোমাদের দিয়ে দিলাম, এগুলা তোমরা বাসায় বসে মুখস্থ করে ফেলবে। আর তোমরা পরবর্তী যে ক্লাসটা হবে সেই ক্লাসটা তোমাদের সংক্ষিপ্ত কোশ্চেনের উপর হবে। এই কোশ্চেনগুলো তোমরা সবাই ক্লাসগুলো করো। আর তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা ক্লাসে তোমরা জয়েন করেছিলে তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা ক্লাস করোনি তোমরা